আমার কাছে মনে হচ্ছে যে সংবিধানটা নিয়ে এক ধরনের মানে জনগণকে ধরেন নানানভাবে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে ব্যাখ্যা করেন। আল মামুন রাসেল যেমনটা বলছিলেন যে গণভোট হচ্ছে সবচেয়ে বড় অভিপ্রায়, বিএনপির সংসদ সদস্যরা বলেন যে তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, ফলে তাদেরকে সেটি করার ম্যান্ডেট আছে পার্লামেন্টে, কারণ তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। এর মাঝখান দিয়ে এখন যদি জনগণ টুথার্ড মেজরিটি কাউকে দেয়, সেই দায় দায়িত্ব জনগণ কেন নিবে, বা জনগণ সেজন্য কেন সাফার করবে, বা এটির জন্য এখন যে আর একটা গণ অভ্যুত্থানের কথা বলছে জামাত বা এনসিপি, আর একটা রাজপথে তারা কর্মসূচি করছে, সেগুলো আমরা কেন নিব? প্রথম কথা বলি যে সংসদ সার্বভৌম না সংবিধান সার্বভৌম নাকি জনগণ সার্বভৌম, এটির একটা মীমাংসা হওয়া দরকার। সমস্যাটি হচ্ছে যার পক্ষে যেটিকে সার্বভৌম বললে সুবিধা হয় সেই পক্ষে মানুষ চলে গেছে। এখন ব্রিটিশ পার্লামেন্ট আপনার সার্বভৌম, কারণ ওখানে সংবিধান নাই। পার্লামেন্টই সংবিধানের প্রণয়ন করেন এবং বাস্তবায়ন করেন। আমাদের পার্লামেন্ট সার্বভৌম না, যদিও আপনি যে কথাটি বলছিলেন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে রিপ্রেজেন্টেশন করেন, কাজেই সার্বভৌমত্বের একটি স্বীকৃতি তাদের আছে। কিন্তু প্রকৃত সার্বভৌম হচ্ছে জনগণ, তার অভিপ্রায়। সেই অভিপ্রায়ের বাস্তবায়ন কতভাবে হতে পারে আমরা গত 18 মাসে দেখেছি, আপনি খেয়াল করে দেখেন। এখন আপনি অভিপ্রায় মাপবেন কিভাবে? না, অভিপ্রায় মাপার হচ্ছে যে আপনি ধরেন একটা গণভোট করেছেন, সেখানে মানুষ তার অভিপ্রায় জানিয়েছে। আপনি সাধারণ নির্বাচন করেছেন, সেখানে 2/3 মেজরিটি দিয়ে বিএনপিকে ডিসাইসিভ সরকার গঠনের অভিপ্রায় জানিয়েছে। দুটিই কিন্তু সত্যি, এটির মধ্যে কিন্তু একটি সত্যি আরেকটি সত্যি না তা না। এখন আমি আপনাকে বলি, উনি তো আইনের কথা, ধারা উপধারা এগুলো বলছিলেন, ওগুলো আমি অতটা ভালো বুঝি না, কিন্তু আমি যেটা বুঝি সেটি হচ্ছে আপনি রাজনীতির মারপ্যাচ দিয়ে এগুলোকে বিশ্লেষণ করবেন, নাকি আপনি খোলা মনে মানুষের অভিপ্রায়কে সম্মান দিয়ে এগুলোকে বাস্তবায়ন করবেন। প্রশ্নটি কিন্তু বাস্তবায়নের। দেখুন, এখন আমরা যদি এই আলোচনাটি 2 বছর আগে করতাম কিংবা নির্বাচনের আগে করতাম, আপনি আজকে এই আলোচনায় যা শুনতে পাবেন বা সারাদিনে সংসদে যা ঘটে তার অনেক কিছুই ঘটতো না। তার মানে কি? তার মানে সময়টি বদলেছে। একটি দল সরকার গঠন করেছে, আরেকটি দল সিগনিফিক্যান্ট বিরোধী দল হিসেবে পার্লামেন্টে গেছে। কিন্তু বিএনপি সংস্কার চায় না, এরকম একটি প্রোপাগান্ডা ইলেকশনের আগের থেকেই একটি গ্রুপ কিন্তু করেছে। কেন করেছে? কারণ তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে ইত্যাদি কারণে। কিন্তু এই দলটিই তো 31 দফা দিয়েছে। সেই সময় তো সংস্কারের কোনো আলোচনাই ছিল না, সেই সময় তো 5ই আগস্টের প্রেক্ষাপটও ছিল না। আবার এই দলটি তার ম্যানিফেস্টোতে সংস্কারের কথা বলেছে। এখন বিএনপির দায় তৈরি হয়েছে যে এই প্রতিশ্রুতিগুলো বা এই সংস্কারকে সে কী করে বাস্তবায়ন করবে। দেখুন, আমরা ভাগ্যের উপরে ছেড়ে দিতে পারি না, এটি কিন্তু সত্যি। যেমন বিএনপির কোনো নেতৃবর্গ বলছেন যাচাই বাছাই করে তারা নাকি আরও উন্নত আইন করবেন। আমরা আরও উন্নত আইন চাচ্ছি না, আমরা মোটামুটি অনুন্নত আইন চাচ্ছি, যেটি গত 18 মাসে কিন্তু আমরা অক্ষম অথর্ব একটি সরকার দেখেছি। তাদের 2-4টি ভালো কাজের মধ্যে কিছু অর্ডিন্যান্স আছে সেই জায়গায়, যেমন মানবাধিকারের ব্যাপারে, গুম খুনের ব্যাপারে এবং বিচার বিভাগ স্বাধীন স্বকীয় এই জায়গাগুলোতে। এখন এগুলো যাচাই বাছাই করার জন্য যদি আপনি রহিত করেন বা স্থগিত করেন, বা আগামীতে কোনো একদিন এর থেকে ভালো আইন রাষ্ট্রের জনগণকে আপনি উপহার দিবেন বলেন, আমার মনে হয় এই জায়গায় বিএনপিকে এই যে সংস্কারের ব্যাপারে সন্দেহের সূচনা এখান থেকে। এখন শোনেন, এই দলটি 17 বছর, কারণ যারা জুলাই অগাস্টে অভ্যুত্থানে ছিল তারা তো বড় জোর 40-50 দিনের গল্প, কিন্তু বিএনপি তো 17 বছরের সংগ্রামের গল্প। যত মানুষ গুম হয়েছে তার 80% তো বিএনপির, এবং আপনার যত মানুষ খুন হয়েছে, যত বেশি বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী দলকে অপশাসনের জাতাকলে ফেলা হয়েছিল, সব তো বিএনপির। সেই দল কি করে মানবাধিকার প্রশ্নে, গুমের প্রশ্নে, বিচার বিভাগের মানে অযাচিত হস্তক্ষেপের জায়গায় নিজেকে আবার একটি শাসক দলের ভূমিকায় দেখতে পাচ্ছে, আমি কিন্তু বুঝতে পারছি না।